ব্যাপারটা? কত টাকা হিসাব পছন্দ করবো হিসাব করে তো প্রত্যেকটা করেছিল আর আমরা ডিসমাউন্ট চেয়ে দেখি আমি আবার সুন্দর বলে হাসে আরো হাসে হাসে এই লোকটার নাম মোস্তাফিজুর রহমান, সে যুব দলের নেতা। মোস্তাফিজুর রহমান লিটু বরিশালের। সে এক ব্যবসায়ীকে তার অফিসে গিয়া অন্ধকোষ চাপা ধইরা জোর কইরা সাইন নিয়া ক্যামেরার সামনে বলে, এবার একটু হাসেন, আপনি এবার হাসেন। এবং তার এটার সাথে জড়িত আছে বরিশাল সদরের যে এমপি মুজিবুর রহমান সরওয়ার এবং আরো কিছু লোকজন, এবং ফরেস্ট্রি এই বিষয়টা জানে। এই মুহূর্ত পর্যন্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয় নাই, টাচও করা হয় নাই। তাইলে আমরা একটা জিনিস দেখলাম, 137 দিনে 17,571 মামলা, ডাকাতি মামলা। কি এই ভিডিওতে যা দেখলেন এটাকে কি ডাকাতি হিসাবে কনসিডার করেন, নাকি এটা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের ভারতীয় প্রশিক্ষণ? জোর কইরা চেক সাইন করাইয়া ক্যামেরার সামনে এবার বলে হাসেন, একটু হাসেন, আবার একটু হাসেন। মাসুদ রহমান, এটার উপরে কি আর বলার মতো কোনো ভাষা আমার নাই, আপনার কিছু আছে কিনা? নো, নাথিং মোর। এটা অবশ্যই থামা উচিত ছিল, এক নাম্বার। আর এখনো কেন, মানে এটা তো আমাদের কাছে চলে আসছে, মানে এটা বহু লোক দেখছে, সেক্ষেত্রে এখনো কেন অ্যারেস্ট হয় নাই, এখনো হোয়াই হি ইজ নট অ্যারেস্টেড অ্যান্ড কিকড আউট অফ দি পার্টি, কেন পার্টি থেকে বের করে দেওয়া হয় নাই, এটা আমার দ্যাটস দ্য কোশ্চেন টু দি প্রাইম মিনিস্টার। আপনার বাবা তো রাত্রেবেলায় গাড়ি নিয়ে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, মানুষ হোমলেস আছে কিনা, বাইরে শুয়ে আছে কিনা, এত ডিটেলস উনি দেখার চেষ্টা করতেন। এন্ড আপনি যখন এটা দেখবেন তখন তো ইউ শুড এটা দেখবেন যে ইনকোয়ারি শুড বি ডান উইদিন ফিউ আওয়ার্স, যে কি হয়েছিল ব্যাপারটা। এন্ড ইফ দিস ম্যাটার ইজ ফ্যাক্ট, হোয়াট ইজ শোজ ইন দি ভিডিও, কিক হিম আউট, অ্যারেস্ট হিম নাও। কেন অ্যারেস্ট করছেন না আপনি? এখনো জানেন যে এই অ্যারেস্ট করলে পরে আপনার পপুলারিটি বাড়বে। অ্যারেস্ট করে শো করবেন যে এরকম লোককে অ্যারেস্ট করা হয়। অবাক হয়ে যাচ্ছে আমি, এসব লোকেরা এই ভিডিওগুলা পাওয়া যায় তারপরেও কিছুই হয় না। ওকে, ডক্টর মুজিব, আমি যে ক্রাইম স্ট্যাটিস্টিক্স আপনাকে আমি যেটা বললাম এবং এই ভিডিওটা যে দেখালাম, 137 দিনে সালাউদ্দিন আহমেদ এবং বিএনপি সরকারের অর্জন 1131টা ধর্ষণ, 1385টা খুন, 17,571টা ডাকাতি। এবং এইমাত্র ভিডিওতে আমি যেটা দেখালাম, এ ধরনের মন্ত্রণালয় থেকে যদি সালাউদ্দিন সাহেব সংবিধানের যেখানে যায় ওইখানেই লেকচার মানেন, সংসদে গিয়ে ধর্ম মন্ত্রণালয়ের লেকচার মানেন, তো এ ধরনের লোকজন যদি তারেক রহমানের পাশে দাঁড়ায়, আপনার কি মনে হয় তারেক রহমান কতটা সুরক্ষিত? প্রথমত এটা খুব দুঃখজনক যে একটা দেশে, একটা সভ্য দেশে 1100 কতটা বললেন আপনি ধর্ষণ হয়, 1131। একটা ধর্ষণই একটা গুরুতর অপরাধ একটা সোসাইটিতে, এবং এটা সোসাইটিকে ডিনোট করে যে আমরা সোসাইটি হিসাবে এখনো সেই জায়গায় যেতে পারিনি যেখানে আমাদের মনোবৃত্তি হলো ধর্ষণ। এই একই সোসাইটি খুন, ডাকাতি, চাঁদাবাজি, সব জায়গায় আপনি দেখান ডিজিজ অফ দ্য হোল সোসাইটি। এই সোসাইটি থেকে একটা মানে দুঃখজনক হলো সত্যি যে একটা প্ল্যান ওয়েতে ধ্বংসর যে একটা
উৎসব চলতেছে বিগত অনেকগুলো বছর থেকে, এটা আস্তে 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 দিন দিনে খারাপের দিকে যাচ্ছে। এটা হোল সোসাইটিকে, আপনি যেটা বললেন, যে নাম্বারগুলো বললেন, এটা হোল সোসাইটি হলো তাই। এর ভিতরে, সোসাইটির ভিতরে হলো বিএনপি, এবং বিএনপি যে নেতা কর্মীরা আছে যারা বিএনপি কে ইউজ করতেছে দেশপ্রেমের বদলে, তারা চাঁদাবাজি করতেছে। এবং আমি নিজেও জানি, আমি গতকালও কোন এক ভদ্রলোকের সাথে আলাপ হচ্ছে বাংলাদেশে, বলছে যে আগে তো আপনার একটা এলাকাতে আওয়ামী লীগের একটা গুন্ডা চাঁদাবাজি করতো, অন্য গুন্ডারা ওখানে তাদের লিস্ট ছিল না, একজন চাঁদাবাজি করতো। এখন একই জায়গায় 3জন 4জন 5জন চাঁদাবাজি করতেছে। মানে জনগণের, ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ এই কারণে। আমি মনে করি যে এখানে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের দায়িত্ব এটা জনগণের নিরাপত্তা বিধান করা, একটা মেয়ের সম্ভ্রম রক্ষা করা, এটা রাষ্ট্রের দায়িত্ব। কোনো একটা যদি ধর্ষণ হয় সেটা রাষ্ট্রের ফেলিওর, এবং এই যে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, এটা রাষ্ট্রের ফেলিওর। এগুলোকে শক্ত হাতে দমন করতে হবে, এবং এই সোসাইটিকে এমন ভাবে নৈতিকভাবে পরিবর্তন করতে হবে যাতে করে এই জিনিসগুলো বন্ধ হয় আমাদের সোসাইটিতে। আমরা এগুলোকে এনকারেজ করতে পারি না, আমরা এগুলো কোনোভাবে এগুলোকে আমরা প্রশ্রয় দিতে পারি না। এবং এই প্রশ্রয় না, এটা যদি প্রয়োজন হয়, আমি জানি, আমি যদিও কখনোই ছিলাম না যে আপনার মৃত্যুদণ্ড, আমি বিশ্বাস করতাম না এক সময়, কিন্তু এখন মনে হয় বিশেষ করে যারা ধর্ষণ করে, যারা ধর্ষক, তাদেরকে এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়ার জন্য প্রয়োজনে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে। এবং এগুলো যদি দ্রুত না করে, তাহলে এই সোসাইটিতে দিন দিন মনে করবে যে এই ধর্ষণ করাটি তাদের রাইট, এবং একটা মেয়ের সম্ভ্রম হরণ করা তাদের একটা বিশেষ কি বলবো ক্রেডিটের ব্যাপার। তো এখান থেকে আমাদের সোসাইটিকে সরিয়ে আসতে হলে আমাদেরকে অত্যন্ত শক্তভাবে এগুলো দমন করতে হবে। এখন আসেন পার্টিগত ভাবে আমি বলি, পার্টির যারা চালাচ্ছেন, তাদের সাথে তো দেশ চালাচ্ছেন, পার্টি তো চালাচ্ছেন। পার্টির যেসব লোকজন আছে তারা যদি তাদের এই গুন্ডা বাহিনী, তাদের চাঁদাবাজি দেখে কন্ট্রোল না করতে পারে, এই যেটা বললেন আপনার সারোয়ারের জায়গায় যদি সারোয়ারটাকে কন্ট্রোল না করতে পারে, এই দায়িত্ব সারোয়ারকে নিতে হবে। কারণ এই ছেলে যদি সরোয়ারের লোক হয় বা সরোয়ার পার্টি করে, সরোয়ারের প্রথম উচিত হবে একে দমন করা, এবং একে রাষ্ট্রীয়ভাবে একে আপনার সাথে সাথে শুধু বহিষ্কার করা না, বহিষ্কার করা তো এমনি বহিষ্কার হওয়া উচিত পার্টির থেকে। দ্বিতীয়ত তাকে অ্যারেস্ট করে তাকে যথাযথ শাস্তি দেওয়া বিধান করা, এবং যেই লোকটাকে, যে একটা মুরব্বীকে সে যেভাবে একটা চর মারলো, যেভাবে সে করলো, এই মুরব্বীর কাছে যে ক্ষমা চাওয়া, পার্টি হিসেবে আমি যদি পার্টি দায়িত্ব থেকে আমি ক্ষমা চাবো এই মুরব্বীর কাছে, যেটা আমার পার্টির লোক যদি অন্যায় করে থাকে। তো এইরকম আমাদের চরিত্র চেঞ্জ করতে হবে। আর সরকার যদি তার চরিত্র চেঞ্জ না করতে পারে, আমি দুঃখিত। সরকার যদি বিএনপি লিডার হয়ে ওখানে লিডার থাকে এবং তার আন্ডারে যদি এরকম কিছু হয়, এই দায়িত্ব তার উপরে বর্তায়। সেই যে বলতে তাকে উচিত হবে এই ছেলেকে অ্যারেস্ট করে, আমি ব্যক্তিগতভাবে আমি মুরব্বীর কাছে যেতাম, যে আমি ক্ষমা চেতাম যে এটা আমাদের অন্যায় হচ্ছে, এবং এইটা যাতে আগামীটা না হয়, সেই সোসাইটি, ওই এলাকাতে ওই বিধান, ওইটাকে কার্যকর করার দায়িত্ব যদি ওইখানকে লিডার হয়ে থাকে, যদি সত্যিকারে সে লিডার হয়, তাহলে তার এটা দায়িত্ব আমি মনে করি। তো এগুলো যে ফেইলিউর আমাদের দেশে, এবং আমরা কেন জানি মনে করতেছি যে এইভাবে দেশটা চলতে হবে, এবং কেন জানি মনে করতেছি যে এই আগে বিগত 17 বছর যা হয়েছে এটাই আমাদেরকে কন্টিনিউ করতে হবে, এটাই আমাদের দেশ। নো, এটা আমাদের দেশ না। জনগণ এই জন্য জীবন দেয়নি, জনগণ এই জন্য আন্দোলন করেনি। জনগণ আন্দোলন করেনি একটা মুরব্বী গায়ে যারা আপনি একটা চ্যাংরা পোলা। আমার ওই ভদ্রলোক আমার বয়সী, সমান বয়সী। আমি আপনি যদি বাংলাদেশে যেরকম একটা চ্যাংরা পোলা যদি আমার গায়ে হাত তুলে, আমি কি ছেড়ে দিব নাকি? আমি তার মাথা খুলে উড়ে বিএনপি করুক আর যাই করুক, কোনো ইয়ে নাই, কোনো আপনি এটা কোনো অ্যাকসেপ্টেন্স করতে পারবেন না। এই সোসাইটিকে অ্যাজ এ হোল, সোসাইটিকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা এখনো আছি চেতনাবাজি নিয়ে, আমরা কথা বলি চেতনাবাজি নিয়ে, অন্যায়গুলোর বিরুদ্ধে আমরা মাথা তুলে দাঁড়াই না। সে যেই হোক, কিসের চেতনা? এটা কি চেতনা হলো নাকি আপনার? আমরা এখন 71 চেতনা 24 মারামারি করে, কাটাকাটি করে কথা করি, আর আপনি একটা মুরব্বীকে ভেবে একটা চ্যাংরা পোলা অপমান করবে, আর আপনি চেতনা দেখাইতে আসেন আমাদের কাছে। যান, যদি চেতনা থাকে, যদি আপনি বাংলাদেশকে ভালোবাসে থাকেন, যদি বাংলাদেশিকে ভালোবাসে থাকেন, তাহলে এই চেতনা দেখান। আপনি কোথায় সেই চেতনা আপনার? তো এইগুলোকে সোসাইটি ভাবে বর্জন করতে হবে, সোসাইটিকে সরকারের প্রেশার দিতে হবে যে এগুলোকে দমন করতে হবে, শক্ত হাতে দমন করতে হবে।
পার্টি হোক আর যেই হোক, আমি যদি এটার সাথে আমার ভাইও হয়, দরকার হলে তাকে ফাঁসি দেন। দ্যাট মাইন্ড অফ চেতনা আপনার থাকতে হবে। আপনি একটু আগে আমরা ইরান নিয়ে আলাপ করলাম, তার সোসাইটি নিয়ে আলাপ করলাম, আপনি সেই সোসাইটির সাথে তুলনা করতে হলে সেই সোসাইটির মধ্যে আপনাকে কাজে আনতে হবে। আপনি যে মাসুদ, আমি একটু আগে বলছিলাম, মাসুদ ইরানি ছিল, যখন আপনার খোমেনি পাওয়ার নেয়, মাসুদ আমার মাসুদের কাছে অনেক গল্প শুনছি ইরানের ব্যাপারে। হ্যাঁ, সামান্য একটা হসপিটালের সামান্য এতে কিভাবে একটা পলিটিক্যাল লিডার এসে কিভাবে কাজ করছে মাসুদ আপনাকে বলতে পারবে। দিস ইজ হোয়াট পলিটিক্যাল লিডার ইজ ইন ইরান। একটা সামান্য গ্রামের পলিটিক্যাল লিডারের যে ম্যাচুরিটি আছে আমাদের, আমি অনেক বড় বড় লিডারের সেই ম্যাচুরিটি আমি দেখি না, সেই সরকারি দল হোক আর যেই দলই হোক। তো সেই জায়গাটা আপনি যদি তুলনা করেন, আমাকে যদি বলতে চান আজকে যে প্রোগ্রামে প্রথম শুরু করলেন ইরানকে নিয়ে, আমরা কি সেখানে যেতে পারছি? আমাদেরকে যেতে হলে আমাদেরকে সর্বস্তরে আমাদের সেই চেতনা আসতে হবে, সেই ভালোবাসা আসতে হবে দেশের প্রতি, সেই জনগণের প্রতি ভালোবাসা। দেশের প্রতি ভালোবাসা শুধু যে ফ্ল্যাগের ভালোবাসা নিয়ে হয় না, দেশ হলো জনগণকে নিয়ে। আপনি জনগণকে ভালোবাসতে পারবেন না, ফ্ল্যাগ নিয়ে চুমা দিবেন, এটা কোনো ভালোবাসা না। আপনি ওই লোকটার স্বাধীনতাকে আপনি খর্ব করছেন, ওই লোকটাকে নিরাপত্তা আপনি দেন নাই, তাহলে আপনার দেশের প্রতি আপনার ভালোবাসা নাই। আপনার দেশ হলো জনগণকে নিয়ে, দেশ একটা ফ্ল্যাগ নিয়ে দেশ হয় না। কিসের রাজনীতি করেন আপনার, কিসের লিডার হচ্ছেন যদি একটা দেশের জনগণকে আপনি নিরাপত্তা না দিতে পারেন, তাকে ভালোবাসা না দিতে পারেন, তাকে আপনার লোক যে চর মারবে, থাপ্পড় মারবে, ইয়ে মারবে, আবার ফোনের সামনে দাঁড়িয়ে বলবে, হাসেন আপনি? এটা কি ধরনের আপনারা দেশ ভালোবাসা? এইসব মেকি দেশ ভালোবাসা আর দেখেন না। এইসব থেকে দেশ ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন, তাদের নিরাপত্তাকে রক্ষা করেন, তাদেরকে সম্মান দেন। এই সম্মান যে ক্ষুণ্ণ করছে তাকে যথাযথ ব্যবস্থা নেন, তাহলে আমি বুঝবো যে আপনি দেশকে ভালোবাসেন। চমৎকার মুজিব ভাই। এবার নীরা, আপনার কাছে আমি ক্রাইম স্ট্যাটিস্টিক্স আমি ইতিমধ্যে আপনাদেরকে দিয়েছি, ধর্ষণের স্ট্যাটিস্টিক্স দিয়েছি, বিএনপির নেতা কর্মী রাস্তায় যারা আছে তাদের অ্যাক্টিভিটিস গুলো আমরা আপনাকে দিয়েছি, এবং সালাউদ্দিন সাহেবের সফল এবং মেধাবী স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে এতগুলো ধর্ষণ, এতগুলো খুন, এতগুলো ডাকাতি, এবং তার সামনে দেখলেন আমার আর আপনার হোম ডিস্ট্রিক্ট বরিশালে মুস্তাফিজুর রহমান লিটু নামক এই কুত্তা, এই হারামজাদার আচরণ দেখি। এটার উপরে সার্বিক আপনার কাছ থেকে একটা মন্তব্য শুনতে চাচ্ছি, একটু সংক্ষেপ করবেন, আমরা অনুষ্ঠান এখন শেষ করব। জি, থ্যাংক ইউ জেকে ভাই। আসলে যে ঘটনাটা আপনি দেখাইছেন, যে ভিডিওটা দেখিয়েছেন, এটা সত্যিকারই দুঃখজনক একটা ঘটনা। এ ধরনের ঘটনা ঘটতে দেওয়াই উচিত না, বা এ ধরনের কোনো ইনসিডেন্টটা হওয়াই উচিত না বলে আমি মনে করি। আসলে সত্যি কথা বলতে এটা যে দেখেন, যারা বিএনপি পাওয়ারে আসুক এটাই যারা চাইতো না, তারাই বসে আছে পাওয়ারে। তারা পাওয়ারে বসে আছে ইন এ সেন্স, আমি এই কথাই বলবো, গত 17 বছরের সেটআপ যে যেখানে ছিল সে সেখানেই আছে। মাঝখান থেকে দেখা গেল যে কিছু সংখ্যক লোক পার্লামেন্টে ঢুকলো, আর আগে যারা ছিল তারা পার্লামেন্ট থেকে বের হলো, এবং বাকি যে যত সেটআপ একটা রাষ্ট্র চালানোর জন্য, তারা তো পার্লামেন্টে গেছে আইন প্রণয়ন করতে, আইনের প্রয়োগ কোথায় কিভাবে কি হবে সেটা আলোচনা সমালোচনা সবকিছু ওখানে তোলার জন্য। কিন্তু বেসিক অর্থে যাদের দ্বারা মানে চালিত হবে, যারা মাঠে থাকবে, যারা ফিল্ডে থাকবে, ফিল্ডে যারা রক্ষণাবেক্ষণ করবে, এখন তারাই যদি আগের লোক থাকে এবং তারাই যদি না চায় যে বর্তমান সরকার সঠিকভাবে রাষ্ট্রকে পরিচালনা করুক, এবং তাকে ব্যর্থ করার জন্য যেখানে যা কিছু দরকার তারা তাই করছে, এবং এই সব কিছু আমরা জানা সত্ত্বেও আমরা কোথাও কোনো কথা বলছি না। কারণ কেন বলছি না? তাহলে আমার পদ পদবি থাকবে না। কেন বলছি না? আমি যে প্রতিশ্রুতি দিয়ে আসছি তাহলে তাদের সে প্রতিশ্রুতি ভঙ্গ করা হবে, ওখানে আমার হিতে বিপরীত কি হবে সেটা আমি জানি না। তাই এত কিছু নাকে খত দেওয়া যদি থাকে, তাহলে তারা রাষ্ট্র কিভাবে চালাবে? রাষ্ট্র চালাতে হলে তাদের স্বাধীনভাবে তাদেরকে রাষ্ট্র চালাতে হবে। কিন্তু এই আওয়ামী লীগ নামক এই সংগঠনটি সবসময় বলে আসছি, এরা আমাদের বাংলাদেশের কোন সংগঠন না, এরা কখনই বাংলাদেশকে সুষ্ঠুভাবে রান করতে দিবে না।
আজকে যদি আওয়ামী লীগ এখানে থাকতো কোনো কথা আসতো না। তখন তো এরা যে জরিপ হয়ে যেটা আসা দরকার সেটাই আসতো না। আজকে দেখেন কত লজ্জার কথা, যেখানে স্ট্যাটিস্টিক্স বলছে 1100-র কথা, সেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে একজন বলে 600-র কথা, এবং সেটা সে কারেকশন করে দেয়, তা আবার স্বরাষ্ট্র। মানে আমরা কোথায় কোথায় আছি? আমরা কোন সাবজেক্ট নিয়ে কথা বলবো আর কোন সাবজেক্টকে আমরা বাদ দেব, যে সেটা আজকে এই জন্য এই কথা বলতে চাচ্ছি যে যে বিএনপি টিকে থাকুক বাংলাদেশে, এইটাই যারা চাচ্ছে না তাদেরকে দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করাচ্ছি। তা আমরা সেখানে কি রেজাল্ট পাবো? আমরা কি নৈতিকতার কথা বলবো? আর কোথা থেকে কোন মূল্যবোধ আমাদের সামনে এসে দাঁড়াবে যে যেটা ফলো করব এবং ফলো আপ করে আমরা তার। ওকে, ঠিক আছে নীরা, আমি আপনার কাছে আসছি ওই টপিকসে। ডক্টর মাসুদ, আপনার কাছে আমি এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। তারেক রহমান শত্রু বেষ্টিত, তারেক রহমান বধ্যভূমিতে দাঁড়ান। এখন তারেক রহমানের সার্ভাইভাল নিয়ে সে কারোর সাথে কথাও বলতে পারবে না, তার মনের কষ্টটাও শেয়ার করতে পারবে না। এই মুহূর্তে তারেক রহমান তার পাশে একটা দীর্ঘশ্বাস ফেলতে গেলে 25 বার চিন্তা করতে হয় যে আমি এই চিন্তাটা কারোর সাথে যদি শেয়ারও করি আমাকে কেউ গুলি করে দিতে পারে, আমাকে কেউ মেরে ফেলতে পারে। অর্থাৎ খুব পরে ঝুলছে তারেক রহমান, এই রিস্কটা নিয়ে সে ওখানে অবস্থান করছে। আপনি কি মনে করেন এই অবস্থান থেকে তারেক রহমানের বেরিয়ে আসা, যদি আমি বলবো না এটা সলিউশন, কিন্তু আমি যদি হাইপোথেটিক্যালি বলি যে প্রকৃত বন্ধু, সঠিক পরিকল্পনা এবং পররাষ্ট্রনীতি, এই তিনটা যদি একত্র করে উনি মনে মনে চিন্তা করে সামনে এগোয় এবং কারোর সাথে শেয়ার, আমি বলছি কারোর সাথে, এটা কার সাথে শেয়ার করবে? প্রকৃত বন্ধু। এখন ওনার প্রকৃত বন্ধু নির্বাচনে উনি কতটা পারঙ্গমতা দেখাবে ওনার চারপাশে, আপনি এটাকে কিভাবে দেখেন? এবং আমার চারপাশে যারা আছে, আর দে ক্যাপাবল অফ প্রিপেয়ারিং এ সঠিক প্ল্যান, একটা মূলনীতি তৈরি করতে পারবে কিনা, এবং সে একটা পররাষ্ট্রনীতি নিয়ে উনি সার্ভাইভ করতে পারবে কিনা, আপনি এটাকে কিভাবে দেখেন? মাসুদ রহমান। Well, I'm not a politician, but সাধারণ মানুষ হিসাবে যেটা মনে হয় সেটা যে he has already taken some very bold and good steps in foreign policy. যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছেন উনি মালয়েশিয়া হয়ে চায়না গিয়ে। That was his first international visit as a prime minister. তো এটা অনেক কিছু দিক নির্দেশনা করে। It says that এটা কারো লেজুর বৃত্তি করছে না, এটা মোটামুটি একটা স্বাধীন পররাষ্ট্রনীতি। এবং মালয়েশিয়াতে থামার অর্থ হচ্ছে 8 লক্ষ বাঙালির কে রিপ্রেজেন্ট করা ওখানে, তাদের ব্যাপারটা খেয়াল রাখা। দ্যাট ওয়াজ এ ভেরি গুড জেস্টার। চায়নার সাথে he has said that at any cost তিস্তা প্রকল্প will be done and that's being done by China. These are all very bold steps. উনি অলরেডি সাহসী পদক্ষেপ নিয়েছেন এবং ওনার বাধা যেগুলো আছে বাধাগুলোকে উনি আমার মনে হয় যে ধীরে ধীরে মুছে ফেলতে পারবেন। আই থিঙ্ক ওনার আশপাশে যে শত্রু বেষ্টিত আছেন, কিছু কিছু লোক, শত্রু সবাই শত্রু না, অনেক বন্ধু আছে, তো বেছে নিতে হবে। যেটা আপনি বললেন যে হি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড যে কারা ফ্রেন্ড নয়, ফ্রেন্ডদেরকে কাছে নিয়ে আসতে হবে ধীরে ধীরে। অ্যান্ড সিম্পল পলিসি যে শত্রুদের থেকে খুব সাবধানে থেকে কিপ দেম অ্যাপার্ট। ওই শত্রু হলেই আপনি কাছে কাছে রাখবেন, ডোন্ট ডু দ্যাট। কাছে কাছে রাখবেন অর্থ হচ্ছে তার উপরে খেয়াল রাখবেন, বাট তার উপরে নজর রাখবেন, বাট তাকে একেবারে পাশে থাকতে দেওয়ার দরকার নেই। এনিওয়ে, আই ডোন্ট নিড টু অ্যাডভাইস হিম, হি হ্যাজ গট মেনি অ্যাডভাইজার্স, ওনার বহু অ্যাডভাইজার আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে উনি অলরেডি একটা বোল্ড স্টেপ নিয়েছেন, হুইচ শোজ দ্যাট ফরেন পলিসিতে আমরা ভারতের লেজুর ভিত্তি করছি না। উই আর নট, মানে ভারতের কাজই হচ্ছে অন্যান্যদের ফরেন পলিসির উপরে হাত দেওয়া। এবং যেমন ভুটানে, নেপালে ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেছে। অ্যান্ড হাসিনা তো দিয়েই দিয়েছিল পুরোপুরি। আমি এইটাই বুঝতে পারি না, মানে এই কথা বলতে আসলে আমার মনে হয় যে এখনো আওয়ামী লীগ ফিরে আসবে বলে লোকজন লাফালাফি করে। হাউ ডেয়ার দে ডু দ্যাট? এটা কি সবাই কি ভারতের লোক নাকি? মানে মুশকিল হলো ভারতের, ওই যে মাঝে মাঝে দেখি না, ভারতের মুসলমান যারা, তারা ভারতীয়, ভারতের জন্য যুদ্ধ করে। আমাদের হিন্দু বা আওয়ামী লীগ যারা,
তারা সবই ভারতীয়, তারা আমাদের না কেউ। এই দুঃখটাই থেকে গেল আমার আর কি, যে আমার দেশের লোক হয়েও এখনো ভারতের জন্য চিন্তা করে। যাক, তারেক রহমান ভাবছেন না, হি হ্যাজ গিভেন এ ক্লিয়ার মেসেজ। আমি আশা করছি তার এই সাহসিকতার যে পদক্ষেপ তিনি নিয়েছেন, তার পাশে জনগণ সবসময় থাকবে। আমি এটাও জানি যে তার শত্রুরা তার উপরে উঠে পড়ে লাগতে পারে। আমি আল্লাহর কাছ থেকে তার মঙ্গল চাই, আল্লাহ তাকে সুস্থ রাখুন এবং তিনি নিজেও যেন একটু সাবধানতা অবলম্বন করেন। ধন্যবাদ। ওকে, মাসুদ ভাই, আপনি যাওয়ার আগে আপনাকে আমি একটা বিষয় একটু কথা বলতে বলবো। বিএনপি গভর্নমেন্ট গঠন করেছে 138 দিন। 138 দিনে 1131টা রেপ কেস লিপিবদ্ধ হয়েছে। 1131টা। সংসদে সালাউদ্দিন দাবি করেছে 666টা, সংসদে দাবি করেছে, কিন্তু বাস্তব অর্থ হচ্ছে 1131টা। 137 দিনে টোটাল মার্ডার হয়েছে 1385টা। সংসদে সে স্বীকার করেছে 456 না 58টা। ডাকাতি হয়েছে 17,571টা এবং লক্ষাধিক চাঁদা ও দখলবাজি। সালাউদ্দিনের মতো একজন ভারত ট্রেন্ড মানুষের কাছ থেকে, একটা ফেক লোকের কাছ থেকে, ভারতের প্রশিক্ষণ প্রাপ্ত লোকের কাছ থেকে আপনি এর চেয়ে ভালো কিছু আশা করেন কিনা? না, তিনি যে সমস্ত কথা তুলেছেন, তিনি প্রথম কথা বলেছেন যে টিআইবি সরকারি সংস্থা নয়, সরকারের নিজস্ব একটা ইয়ে আছে, ডাটাবেজ আছে। হ্যাঁ, সরকারের ডাটাবেজ সরকারিভাবে প্লেস করতে পারেনি, সেটা অন্য সরকারের কাছে বেশি প্রণিধানযোগ্য হতে পারেও, কিন্তু সরকারি ডাটাবেজ মানে কারেক্ট নয়। সরকারি ডাটাবেজ মানে ম্যানিপুলেটেড, হাইলি ম্যানিপুলেটেড ডাটাবেজ। আপনারা ডাটাবেজে যাচ্ছেন, এক বিচার পর্যন্ত সরকারের ঘুরাই দিচ্ছিল, প্রত্যেকটা বিচার করা হতো প্রধানমন্ত্রীর টেবিলে এবং ওইটাকে পড়ে দিত বিচারক। তো সরকারি জিনিস কতখানি ম্যানিপুলেটেড এটা আমরা দেখি নাই বাংলাদেশে। আপনি বলতে চাচ্ছেন, আর নাম্বার কি সিলেকশন 666, বিসমিল্লাহ নাম্বারটা জানেন? 786 বিসমিল্লাহ 786, যে শয়তানের সিলেকশন, আর শয়তানের নাম্বার হচ্ছে 666। হোয়াট এ কোইন্সিডেন্স! মানে সে তার স্বজাতি চিনে ফেলছে ইমিডিয়েটলি, 666 সে পছন্দ করে ফেলছে, ওইটাই তার নাম্বার, মানে ম্যানিপুলেটেড নাম্বার, সেটাও 666 হতে হলো। ভাই, আর একটু ভালো হতে হবে আপনাকে। আপনার ওই টিআইবির কথা এতকাল বিশ্বাস করে হঠাৎ করে সরকারে এসে অবিশ্বাস করা শুরু করলেই তো হবে না। টিআইবি অ্যাটলিস্ট এখনো বাংলাদেশে ওয়ান অফ দি ক্লিয়ারেস্ট, আমি বলবো না যে সবচেয়ে ক্লিয়ার কেউ, বাট ওয়ান অফ দি ক্লিয়ারেস্ট একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে যে রিপোর্টগুলি আসে এখনো বেশ কিছুটাই মানে আপনাদের কি বলা চলে এটাকে, ইনফ্লুয়েন্সের বাইরে, দে আর নট বিং ইনফ্লুয়েন্স বাই এনিবডি। কিন্তু সরকারি যেটা বলছেন ওটা আপনাদের দ্বারা ইনফ্লুয়েন্সড, ওইটা ম্যানিপুলেটেড। ডোন্ট গিভ দ্যাট এক্সাম্পল এভরি টাইম। যেগুলো কমপ্লেন গুলো আসছে, এগুলো আসার কথা না। 100 দিনের মধ্যে আরেকটু বেটার পিকচার পাওয়ার কথা ছিল আমাদের সবার। আফটার অল দিস থিংস, এত সংগ্রামের পরে একটা সুযোগ্য বা আমরা আশা করি, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আশা করেছি। এবং প্লিজ ডোন্ট গিভ এক্সকিউজেস, সবার মতন এক্সকিউজ দেন না, ট্রাই টু সলভ দি প্রবলেম। ধন্যবাদ। মাসুদ ভাই, আপনাকে একটা ভিডিও দেখাবো, আমাদের এটাই শেষ আলোচনার সাবজেক্ট। একটু ভিডিওটা দেখবেন। আমি চাচ্ছি নীরা, মাসুদ ভাই, মুজিব ভাই, আপনারা দেখবেন ভিডিও।